প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজনে। দর্শক, আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথা কেন হয়, আধুনিক চিকিৎসা পদ্ধতি কী? আপনারা নিশ্চয়ই জানেন আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি, যেটা নতুনভাবে শুরু হয়েছে আমাদের দেশে, এবং এই আর্থ্রোস্কোপির মাধ্যমে কিন্তু রোগ নির্ণয় করা যায় এবং রোগের চিকিৎসা করা যায়। এই বিষয়গুলো বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার AHM রেজাউল হক, তিনি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স, বিআরবি হসপিটালস, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, প্রথমে আমরা যে বিষয়টা জানতে চাই যে আসলে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে হাঁটু ব্যথা ভুগছে না। এই হাঁটু ব্যথার পিছনে কারণগুলো কি? হাঁটু ব্যথা আমাদের একটা প্রধান কারণ হলো যে হাঁটু আমাদের পুরো শরীরের ওজনটা আমাদের শরীর থেকে পায়ের নিচ দিকে এটা প্রবাহ করে, যার ফলে আমাদের যখনই কোনো বেশি হাঁটা চলা হয় অথবা আমাদের ওজন বেড়ে যায়, তখনই হাঁটু ব্যথার একটা সূত্রপাত হয়। এছাড়াও কিছু রোগ আছে যেটা বিভিন্ন ধরনের বাত, মনে করেন যে গেটো বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস অথবা কোনো ইনজুরি হলেও হাঁটু ব্যথা হতে পারে। এখন আমরা প্রথমত আমরা বলবো যে আমাদের দেশে ওজন বেড়ে যাওয়া একটা প্রধান কারণ। যে 1 কেজি ওজন যদি একজন মানুষের বেড়ে যায়, তাহলে হাঁটুর উপর দিয়ে ওই ওজনটা 6 কেজি চাপ বৃদ্ধি করে। ঠিক তাছাড়া হাঁটুতে আমাদের যেভাবে আমাদের চলা উচিত নিত্যনৈমিত্তিকভাবে, এবং হাঁটুকে কিভাবে রেস্ট দিতে হবে, বেশি হাঁটা চলা অথবা বেশি ব্যায়াম, এই জিনিসগুলো হাঁটুকে যদি আপনার যত্ন নেই, তাহলে আমরা হাঁটুর ব্যথাটা কমাতে পারি। এবং আমরা যদি অযত্ন করি, তাহলে হাঁটুর ব্যথাটা বেড়ে যাবে। তারপর বলছেন আসলে প্রতিটি অর্গানের কিন্তু একটা কেয়ার ব্যাপার আছে, যেটা আপনি বলছেন যে হেলথ কেয়ার, স্বাস্থ্য সচেতনতা। তো প্রথম যেটা বলতে চাইলেন যে একটু ওজন বেশি, খুবই স্বাভাবিক। একটা 100 কেজি ওজনের মানুষের হাঁটুর উপর যে প্রেশারটা পড়বে, আর একজন 50 কেজি ওজনের মানুষের হাঁটুর উপর তার অর্ধেক প্রেশারটা পড়বে। তাহলে হাঁটুর যে গঠন, এখানে তো অনেক লিগামেন্ট থাকে, ট্যান্ডন থাকে, ভিতরে ফ্লুইড থাকে, এই গঠনে এই চাপের কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়, তখনই এই ব্যথাটা শুরু হয়। তো সাধারণত এই হাঁটু ব্যথা নিয়ে আসলে আপনারা প্রথমেই কি করেন? আমরা প্রথমে মানে হিস্ট্রি তো একটা নিতেই হয়। আমরা পেশেন্টকে হিস্ট্রি নেই। হিস্ট্রি নিয়ে আমরা আসলে প্রথমে আমরা ফাইন্ড আউট করতে চাই তার ব্যথার কারণটা কি। আমরা যদি তার ব্যথার কারণটা যদি উদ্ঘাটন করতে পারি, সেই কারণের প্রতিকারের ব্যবস্থা করার চেষ্টা করি। এখন কারণ উদ্ঘাটনের জন্য আমরা তার বিভিন্ন ধরনের পরীক্ষা এবং ক্লিনিক্যাল পরীক্ষা, রেডিওলজিক্যাল পরীক্ষা এবং বায়োকেমিস্ট্রি, এই ধরনের পরীক্ষাগুলো করে আমরা একটা কারণটা বের করার চেষ্টা করি। যদি এখন একজন মানুষের যদি কোনো ইনফেকশান বা অথবা কোনো ক্ষয় থেকে হয়, তখন আমরা এক ধরনের চিকিৎসা করি, এবং বা অথবা কোনো বায়োকেমিক্যাল যেমন গেটো বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের হলে আমরা সেই রোগের চিকিৎসা প্রতিকার করি। এবং কিছু জিনিস আছে যে হাঁটু বার্ধক্যজনিত অথবা ওভার ইউজ, ব্যবহারজনিত ক্ষয়ের জন্য হয়, তখন আমরা তাকে বলি যে ওজন কমানোর জন্য বা ব্যবহারজনিত কিভাবে ব্যবহার করলে হাঁটুর ক্ষয়টা কমে যাবে। হাঁটুতে সেই ক্ষয়টাকে আমরা পুরোপুরি হয়তো বন্ধ করতে পারি না, কিন্তু সেই ক্ষয়টাকে আমরা স্লো করে দিতে পারি। এবং যদি আমরা কোনো ধরনের যেমন গেটোবাত, যেটাকে আমরা গাউট বলি, এই ধরনের ইউরিক অ্যাসিড বাড়লে যে রোগটি হয়, সেই রোগের জন্য হলে আমরা তাকে বলি আপনারা এই খাবারগুলো একটু কম খাবেন, তাইলে আপনার এই রোগটা পরিমাণটা কম হবে। এবং যদি ইনজুরির জন্য হয়, তখন আমরা ইনজুরির অবস্থাটা বুঝতে চেষ্টা করি, যে ইনজুরিটা ডায়াগনোসিস করার চেষ্টা করি, এবং ডায়াগনোসিস করে তাকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। তো আপনি যেটা বলছেন ডায়াগনোসিস করার, প্রথম তো হলো আপনি হিস্ট্রি পর ডায়াগনোসিস করতে যাবেন, সেক্ষেত্রে হাঁটু ব্যথার জন্য যে কোন পরীক্ষাটা আপনার প্রথম চয়েস করে থাকেন? আমরা যে অর্থোপেডিক্সে আমরা যে কোনো পরীক্ষার প্রথম পরীক্ষাটা হলো যে এক্সরে। ডায়াগনোসিসের জন্য ইনজুরির ক্ষেত্রে প্রথম পরীক্ষা এক্সরে দেখে আমরা প্রধানত বুঝি যে এখানে কোনো বনি লিশন আছে কিনা। যদি বনি লিশন আমরা সাসপেক্ট করি, আর যদি সেকেন্ডারি আমরা এমআরআই করি।
এমআরআই করলে আমরা হাঁটুর ভিতরে যেই লিগামেন্টসগুলো আছে, যে মেনিসকাস আছে, সফট টিস্যু ইনজুরি, এই জিনিসগুলো আমরা ইজিলি বুঝতে পারি। যে মানে তার মানে বলছে যে এক্সরে, আসলে এক্সরে তো আমরা যেটা গ্রসলি একটা নর্মাল মতো এক্সরে করলে তো আসলে মানে কোনো হাড়ের কোনো ব্যথা বা মানে হাড় ভাঙে যাওয়া বা হাড়ে ক্ষয় হয় সেটা বোঝা যাবে, কিন্তু কোনো লিগামেন্ট, ট্যান্ডন বা ভিতর ফ্লুইডের কোনো অবস্থান সেটা আসলে সেটা বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এমআরআইটা আপনারা করে থাকেন। আরেকটা বিষয় আছে যেটা আমরা ইদানিং খেয়াল করি, এটা আমাদের দেশে অনেকদিন থেকে চালু আছে, আর্থ্রোস্কোপি। এই আর্থ্রোস্কোপি আসলে বিষয়টা কি? আর্থ্রোস্কোপি বিষয়টা হলো যে আমরা যখন মনে করি যে এখানে কোনো লিগামেন্ট ইনজুরি আছে অথবা মেনিসকাস ইনজুরি আছে অথবা এমন একটা তার হাঁটু ব্যথার জন্য আছে যেটা আমরা বায়োপসি করতে হবে অথবা দেখতে হবে ভিতরে অর্গান কোনো ডিসফাংশনাল সমস্যা আছে কি না, তখন আমরা একটা ফুটা করে, এটা একটা মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেটা আমরা ফুটা করে, যে ফুটাটা 1 সেন্টিমিটারের চেয়েও কম হবে ওইরকম 2টা ফুটা করে আমরা এটাকে জয়েন্টের ভিতরে যাই, জয়েন্টের ভিতরে দেখি, এবং যদি সার্জারির প্রয়োজন হয় আমরা সার্জারি করি। আর যদি মনে করি যে এটা ডায়াগনস্টিক হলে তাহলে আমরা বায়োপসি, সাইনোভিয়াল টিস্যু বায়োপসি করি, যে তাহলে আমরা সেই রিমোটেড আর্থাইটিস না টিউবারকুলাস আর্থাইটিস এগুলি আমরা নির্ণয় করতে পারি। যেহেতু এটা উপকারিতা বললে যদি আমরা বলি আর্থ্রোস্কোপির, যেহেতু এটা ফুটা করে করছে, মিনিমাল টিস্যু ইনজুরি হচ্ছে, যার ফলে রুগীর ব্যথা কম, রুগী সহজে বাড়িতে যেতে পারবে এবং সহজে তার কাজ শুরু করতে পারে। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত হলো যেহেতু আমরা এখানে জয়েন্টটাকে ওপেন করি নেই, যার ফলে ইনফেকশনের চান্স খুবই কম থাকে। হ্যাঁ, এবং ইনফেকশনের চান্স কম থাকে, যার ফলে রুগীর ইনফেকশন, আমরা একটা প্রধান একটা সার্জারি, অর্থোপেডিক সার্জারির প্রধান একটা ব্যাক ফেলিউর হলো যে ইনফেকশন, যেহেতু ওপেন করা হয় না এখানে ইনফেকশনের চান্স। তাছাড়া কিছু অনেকগুলো এই আমরা যে ক্যামেরাটা ঢুকাই, এই ক্যামেরাটা সে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারে, যার ফলে পুরো জয়েন্ট কেভিটিতে কোনো ধরনের প্যাথোলজি আছে কি না আমরা সহজে সেটা নির্ণয় করতে পারি, যেটা আমরা ওপেন করে একটা কেটে সহজে আমরা সেটা নির্ণয় করতে পারি না। তার মানে আপনি বলছেন এটা তো ল্যাপারোস্কোপিক সার্জারির মতো। আমরা যেমন পরিচিত আছি যে গলব্লাডারের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারি ছিদ্রি করে ক্যামেরা দিয়ে আপনারা অপারেশন করে থাকেন। ঠিক একইভাবে হাঁটুর মধ্যে আপনারা ছিদ্রি করে থাকেন। এটা কি কোনো সার্জারি না ইনভেস্টিগেশন প্রসিডিওর? না, এটা তো অবশ্যই একটা সার্জারি। এখন তো এই আর্থ্রোস্কোপি দিয়ে শুধু নি জয়েন্টে না, সব জয়েন্টে হয়, শোল্ডার, হিপ, অ্যাঙ্কেল, এইসব জয়েন্টও আর্থ্রোস্কোপি হয়, এবং স্পাইনও আর্থ্রোস্কোপিক ডিস্কেক্টমি করা হচ্ছে, মানে স্পাইনেও কিন্তু এই ছিদ্রি করে। তো সেক্ষেত্রে দুটো জিনিস আমরা খেয়াল করলাম, যে আপনি বললেন যে অ্যাডভান্টেজের ক্ষেত্রে একটা সচক্ষে দেখা, আপনি তো ক্যামেরা ঢুকে আপনাকে দেখে নিচ্ছেন যে ভিতরে কোনো গ্রোথ, টিউমার অথবা কোনো ক্ষয় বা কিছু আছে কিনা, এবং আপনি চাইলে এখানে আপনি তাকে ট্রিটমেন্টও দিয়ে আসতে পারছেন, এবং আপনি চাইলে এখানে বায়োপসিও নিতে পারছেন, এবং তাকে রুগীকে হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন পড়ছে না। আপনারা এটা করেন কিন্তু খুব দ্রুতই রুগী ছেড়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কোন কোন সময়ে আপনার মেডিকেল ট্রিটমেন্ট মানে এই আর্থ্রোস্কোপির মাধ্যমে করেন? এবং একটি টার্ম আছে যে আর্থোপ্লাস্টি, এইটা কি জিনিস? আর্থোপ্লাস্টি হলো যে একটা হাঁটু বা যে কোনো জয়েন্ট প্রতিস্থাপন। আমরা যে কমনলি যেগুলি করি, ওয়েট বিয়ারিং জয়েন্টে যেগুলি ক্ষয় হয়, একটা হাঁটুতে আমরা প্রতিস্থাপন করি, হিপ জয়েন্টে আমরা প্রতিস্থাপন করি, শোল্ডার জয়েন্টে প্রতিস্থাপন করি, এলবো জয়েন্টে প্রতিস্থাপন করি। এটা হলো যে জাস্ট আমরা যে বিভিন্ন কারণে কোনো ক্ষয়ের জন্য অথবা কোনো ইনজুরির জন্য যেটা ম্যাল ফাংশনিং হয়ে গেছে, ওই জয়েন্টের উপরের ভাগের ক্ষয়প্রাপ্ত টিস্যুটাকে সরিয়ে দিয়ে আমরা একটা মেটাল আর অথবা একটা প্লাস্টিকের মতো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে জয়েন্টটাকে আবার নতুনভাবে প্রতিস্থাপন করি, যার ফলে এই জয়েন্টটা তার মোবিলিটি এবং তার পেইন থেকে মুক্ত হয়। এবং এটা জাস্ট একটা গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গেল অথবা একটা টায়ার ক্ষয় হয়ে গেল, এটা চেঞ্জ করে দেওয়া, রিপ্লেস করা। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি শোল্ডারেও করে থাকেন, নিতে কোথাও হিপে করে থাকেন, মানে জাস্ট রিপ্লেসমেন্ট, যে জয়েন্টটা চেঞ্জ করে দিচ্ছেন। তো এই জয়েন্টটা চেঞ্জ করলে কি মানুষ আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে কিনা? জি, আমরা এই জয়েন্টটা আসলে আমরা পুরোপুরি চেঞ্জ করি না, এখানে আসলে 5 to 10% জয়েন্টের স্ট্রাকচার চেঞ্জ হয়, বাকি এই প্রতিস্থাপনে
লিগামেন্ট, স্ট্যান্ডন, এগুলি সব কিছুকে রাখাটাই হলো যে একজন সার্জনের ক্রেডিট, যে যতভাবে তার টিস্যুটাকে ব্যালেন্স করে রাখতে পারে, সেভাবেই বা সুরক্ষিত করতে পারে এবং আগের মতো সে অ্যালাইনমেন্টে রাখতে পারে, সেখানে সার্জনের ক্রেডিট। এবং যদি ইন্ডিকেশন থাকে যে জয়েন্ট রিপ্লেসমেন্টের, তাইলে সে সার্জারি করলে প্রায় 90 to 95% পেশেন্ট স্যাটিসফাই হয় এবং তাদের স্যাটিসফ্যাকশনের পরিমাণটাও 90 to 95%, মানে 90 থেকে 95% রুগী তাদের স্বাভাবিক সুস্থতা ফিরে যেতে পারে। না, তাহলে আপনি বলছেন যে যদি ইন্ডিকেশন থাকে, কি কি ইন্ডিকেশন আপনি করেন আর্থ্রোপ্লাস্টি? ইন্ডিকেশন মানে হলো যে, যেটা আমি বলতেছি যে এটা তার একটা সিভিয়ার পেইন আছে, তার একটা ডিফর্মিটি আছে, তার হাঁটুটা সে নড়তে পারে না, এবং সেটা এবং সেটার কারণটা হলো তার ক্ষয় অথবা ম্যাল অ্যালাইনমেন্ট, এইসব কারণ যখন থাকে, তখন মনে করেন যে যখন একটা পেশেন্টের কোনো ব্যথা আছে বা মোবিলিটি আছে, কোনো টিউমার বা অন্য কোনো কারণে, যেটার জন্য রিপ্লেসমেন্ট ফ্যাক্টর না, ওই প্রতিকার আসলে মানে কারণ অনুসারে যদি তার প্রতিকার করি, তাইলেই আমরা তার স্যাটিসফ্যাকশনটা ফুল ফ্লেজেড পাবো, মানে সে পুরোপুরি স্যাটিসফাই হবে। কারণ ছাড়া যদি আমরা অপারেশন করতে যাই, তখন সে আসলে সন্তুষ্ট হবে। ইন্ডিকেশন ছাড়া আপনারা পেশেন্টকে ইভালুয়েট করে আপনারা ফিট করেন যে তাকে অপারেশন করা লাগবে। আরেকটি টার্ম আছে, আমরা দেখেছি যে শোল্ডারের ক্ষেত্রে যখন বলেছেন, অনেক সময় দেখা যায় যে, বা আপনার হেড অফ দ্য হিউমারাসের ক্ষেত্রেও দেখা যায় যে এভিএন নামে একটা শব্দ আছে, অ্যাভাস্কুলার নেক্রোসিস, এভিএন, এবং প্রচণ্ড ব্যথা, মুভ করতে পারছে না। এই এভিএনটা কেন হয় এবং সেক্ষেত্রে কি আপনার রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন, ভালো প্রশ্ন। যে এভিএন একটা এভাস্কুলার নেক্রোসিস অফ হেড, এটা হিউমারাসে যেমন হয়, এখন সবচেয়ে বেশি গত 2-1 বছর আমরা পাচ্ছি, সেটা হলো ফিমোরাল হেডে। এটার একটা প্রধান কারণ হলো যে, ধারণা করছি প্রুফ এরকমভাবে নাই, এই করোনার সময় আমরা স্টেরয়েড ইউজ করছি পেশেন্টকে, এই স্টেরয়েড একটা কারণ হতে পারে। আর এভিএন যদি যখন হয়ে যায়, তখন আমরা রিপ্লেসমেন্ট করা ছাড়া, প্রথমত এখানে স্টেজ আছে 1, 2, 3, 4, 4টা স্টেজ আছে। প্রথম 1 আর 2 স্টেজে আমরা বোনটাকে কোর ডিকম্প্রেশন করি। ওই কোর ডিকম্প্রেশন করলে প্রায় 75% পেশেন্ট আবার রিকভারি হয়ে যায়। যদি একটা প্রেশার অ্যারাইজ করে এই ওই বোন ইডিমার মধ্যে, বোন ম্যারোর মধ্যে, যদি কোর ডিকম্প্রেশন করি আমরা, সেই ইডিমাটা, প্রেশারটা কমে যায়, রুগী আবার রিকভারি করে। এটা স্টেজ 1 and 2-তে। কিন্তু স্টেজ 3 and 4-এ যদি আমরা যাই, তখন আমাদের এটা আসলে রিপ্লেসমেন্ট করতে হয়, কারণ তখন সিভিয়ার পেইন হয় এবং তখন আবার তার আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেজন্য তখন আমরা রিপ্লেসমেন্ট করি। তার মানে বলছেন প্রাথমিক পর্যায়ে যদি স্টেজ 1, 2, সেক্ষেত্রে আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে রোগীকে, কনজারভেটিভ না ঠিক, এটা মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, কোর ডিকম্প্রেশন, মানে একটা সার্জারি, একটা ছোট সার্জারি। এই সার্জারিটা মিনিমাল একটা সার্জারি, যেখানে বোন রিপ্লেসমেন্টের অথবা বোন রিকনস্ট্রাকশনের কোনো প্রয়োজন পড়ে না। শুধু একটা ফুটা করা, বোনটাকে ফুটা করে বোনের যে টিস্যুটা আছে, ফ্লুইডটা আছে, যেটাকে বোনের ভিতরে প্রেশার তৈরি করে রাখছে, ওইটাকে ডিকম্প্রেশন, মানে প্রেশারটাকে কমায় দেওয়া। আসলে এই এভিএনটা হয় কেন? এই এভাস্কুলার নেক্রোসিস, মানে আমরা যেটা শব্দ শুনি বুঝতে পারছি যে এখানে ব্লাড চলাচল নেই, নেক্রোসিস হয়ে যাচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? এটা হচ্ছে যে, এই প্রথমত হচ্ছে যে আর্টারিয়াল সার্কুলেশনটা যদি বন্ধ হয়ে যায়, এখন বন্ধ হতে পারে যে টিস্যু ইডিমা, যেমন বোনে স্টেরয়েড যদি আমরা প্রয়োগ করা হয় না, এটা তো আমরা দেখি যে আসলে অনেক সময় দেখি আপনারাই কিন্তু জয়েন্টে স্টেরয়েড দেওয়ার একটা ইনজেকশন, স্টেরয়েড দেওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু আমরা অর্থোপেডিক সার্জনদের দেখি যে এটা হলো যে ইনজেকশনটা আমরা দেই, সেটা আসলে জয়েন্টে বোনের ভিতরে দেই না। যেটা আমরা দেই সেটা হলো যে সাইনোভিয়াল কেভিটিতে দেই। তখন আমাদের যে সাইনোভিয়াল কেভিটিতে যেটা দেই, সেটা দেওয়ার জন্য সাইনোভিয়াল যে ইনফ্লেমেশনটা থাকে, সেই ইনফ্লেমেশনটা প্রিভেন্ট করে, ইনফ্লেমেশনটা কমে যায়, তখন রোগীর ব্যথাটা কমে যায়। সেটা হলো ইন্ডিকেশন যে স্টেরয়েড ইনজেকশন জয়েন্টে, সেটা খুব
যে কার্যকরী তা না, কিন্তু রুগীরা মাঝে মাঝে এত বেশি ব্যথা নিয়ে আসে তখন আমাদের দিতে বাধ্য হই। আদারওয়াইজ খুব সিম্পল থাকলে এটা না দেওয়াই আমার কাছে উত্তম। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা দেখেছি যে যখন রুগীরা আপনাদের কাছে আসে, ধরেন আমরা নির কথাই যদি বলি, হাঁটুর কথাই বলি, তো সেখানে দেখা যায় যে অনেক সময় ফুটবল প্লেয়ার আছে, এখন কিন্তু ওয়ার্ল্ড কাপ চলছে, খেলাধুলা চলছে, আমরা দেখি অনেক সময় নেইমার পড়ে গেলেন মাঠের মধ্যে, ইনজুরি হয়ে গেল, আমরা তখন দেখি যে তার লিগামেন্ট ছিঁড়ে গেছে, মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হাঁটুর ক্ষেত্রে। এটা আসলে এই ইনজুরিটা কিভাবে হয় এবং এই ইনজুরির চিকিৎসাটা কি হয়, আর রোগটা নির্ণয় আমরা কিভাবে করি? হ্যাঁ, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মেনিসকাস ইনজুরি, এগুলো হলো যে প্রধানত খেলাধুলার জন্য হয়। যেমন ফুটবল প্লেয়ার ইতো, তারপরে আলভারেজ, এ ধরনের বেশ কিছু প্লেয়ারের কাকা ইনজুরি হয়েছে এবং এগুলো অপারেশন হয়েছে। হ্যাঁ, এগুলি আমরা এই এসিএল পিসিএল ইনজুরির বা মেনিসকাস ইনজুরির সার্জারি হলো যে অপারেশন, চিকিৎসা হলো সার্জারি করে এটা চিকিৎসা করতে হয়। আমরাও ওদের শরীরের থেকেই একটা লিগামেন্ট তৈরি করি, ওই লিগামেন্টটাই আমরা একটা স্ক্রু সাহায্যে ওর জয়েন্টে এটাকে আবার এস্টাবলিশ করে দিই। এখানে এই লিগামেন্টগুলো ছিঁড়ে গেলে এটা সেলাই করে দিলে চিকিৎসা হবে না। এরা যথেষ্ট পরিমাণ ওয়েট বিয়ার করে, যার ফলে সেলাইগুলো টিকবে না। সেজন্য নতুন করে একটা লিগামেন্ট তৈরি করে ওইখানে এস্টাবলিশড করে দিতে হবে এবং এটা পুরো রিকভারি করতে তাকে 3 থেকে 6 মাস সময় লাগবে। এবং এই রোগ নির্ণয়ের জন্য প্রথমে আমরা তাকে একটা এমআরআই করাবো। এমআরআই করে আমরা এসিএল অথবা পিসিএল অথবা মেনিসকাস ইনজুরি নির্ণয় করব। নির্ণয় করে তাকে সার্জারির জন্য বলবো। যদি মেনিসকাস ইনজুরি হয়, যদি আর্লি এজ হয় এবং একটা সাইট আছে, ওই সাইট হয়, তাহলে আমরা মেনিসকাস রিপেয়ার করে দিব। মেনিসকাসের সময় মেনিসকাস যদি একটা টিস্যুতে হয়, ছোট হয় এবং আর্লি হয়, তাহলে আমরা সেটা রিপেয়ার করে দিতে পারি। আর কিন্তু এসিএল পিসিএল ইনজুরি থাকলে ফুটবল প্লেয়ারদের অপারেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি অনেক প্লেয়ারদের কথাই আমরা জানি যে আসলে এই লিগামেন্ট ইনজুরির কারণে তারা সে মাঠের বাইরে মাঠে আসতে পারছে না। আপনি বললেন যেমন 3 থেকে 6 মাস তাকে রেস্ট নিতে হয়। এই লিগামেন্ট ইনজুরির দুটো পোরশন আমরা খেয়াল করি, একটা হচ্ছে পার্শিয়াল টিয়ার, এই যেটা বলেন আপনারা, একটা কমপ্লিট টিয়ার। আসলে পার্শিয়াল টিয়ার, কমপ্লিট টিয়ার বলতে আপনারা কি বোঝাচ্ছেন, এবং পার্শিয়াল টিয়ারের ট্রিটমেন্ট কি, কমপ্লিট টিয়ারের ট্রিটমেন্ট কি? আচ্ছা, এখন একজন প্রফেশনাল প্লেয়ার যদি হয়, তাহলে পার্শিয়াল হোক আর কমপ্লিট হোক, তাহলে তাকে সার্জারি যেতে হবে। যদি নন প্রফেশনাল প্লেয়ার হয়, যে প্রফেশনালি প্লেয়ার না, অ্যামেচার প্লেয়ার, অথবা তার খেলাধুলা তার কোনো ইনজুরি হয়েছে, ওই তখন পার্শিয়াল টিয়ার যদি হয়, তাকে যদি কোন সমস্যা তৈরি না করে, তখন সে কনজারভেটিভলি চলতে পারে। এই যে তখন তাকে অপারেশনে না গিয়েও সে চলতে পারে। মানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট তাকে নিতে হয় এই সময়। আমরা যেমন বলি যে পার্শিয়াল টিয়ার হলে, যেমন ফুটবল খেলার সময় একজন মানুষ তার বলটাকে, এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, ফুটবলটাকে ঘুরায়, তখন এই ধরনের পিভটিং তাকে আমরা বলি যে আপনি করবেন না, আপনি খেলাধুলা করবেন স্ট্রেইট। যেই খেলাধুলার ওই পার্টটা আপনি রোল প্লে করবেন না, বলটাকে পিভটিং স্টাইলে। এই ধরনের কিছু মুভমেন্ট আছে, যেই মুভমেন্টগুলোতে সে তার টিস্যুটাকে ইনজুরি বেশি করে। এবং সেই যেমন শোল্ডারে যদি লিগামেন্ট ইনজুরি হয়, তাহলে আমরা বলি যে আপনি এই হাতটাকে ঘুরানোর যেই ব্যবস্থা, মানে আমরা যদি ক্রিকেটে বল থ্রো করি, যেভাবে আমরা থ্রো করছি, সেটা করা যাবে না, সেটা কিছু করা যাবে না, কিন্তু আপনি স্ট্রেট ব্যাট করতে পারবেন। কিন্তু কথা হলো যে যদি প্রফেশনাল প্লেয়ার হয়, যেমন তাইলে আমাদেরকে সার্জারিতে যেতে হবে। যদি সে ফুল প্লেজের যেতে চায়, আবার তার খেলায় যেতে চায়, তাহলে তাকে সার্জারিতে যেতে হবে। আচ্ছা, এই যে সার্জারি করলেন আপনারা, লিগামেন্ট টিয়ার আপনি বলেছেন যে নতুন একটা লিগামেন্ট নিয়ে সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে, স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কি সে কি ফিজিওথেরাপি বা আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়? অবশ্যই। মানে এটা হলো যে সার্জারি 50% এবং ফিজিওথেরাপি 50%। সে ফুল রিকভারি করতে তাকে ফিজিওথেরাপি নিতে হবে। এবং ফিজিওথেরাপি প্রথমত সার্জারি তো করলাম আমরা, করার পরে তাকে ডে 1 থেকেই তার পেইনটা যখন
তার সহনীয় হয়ে যাবে, তখন থেকেই তাকে ফিজিওথেরাপিতে যেতে হবে। মানে যতটুকু পারে আস্তে আস্তে তাকে বাড়াতে হবে, কিন্তু পরের দিন থেকেই তাকে তার ব্যথা সহনীয় হলেই ফিজিওথেরাপি করতে হবে। মানে অ্যাকুইট কন্ডিশনটা সাবসাইড করার পরে তারপরে তাকে ফিজিওথেরাপিতে যেতে হবে। তো ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল আছে Vital আপনি role, বলছেন। জি। আরেকটি বিষয় আছে যে হাঁটুর সামনে একটা হাড় থাকে, ছোট্ট একটা হাড়, ছোট হাড় আমরা প্যাটেলা, হাত দিলে কিন্তু বুঝতে পারি যে যেটাকে প্যাটেলা আপনারা বলেন, জি। প্যাটেলা। তো এই প্যাটেলারও তো অনেক সময় খেলতে গিয়ে স্পোর্টস ইনজুরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই প্রশ্ন উত্তরটা আসবো। একটি ফোন কল আছে, আমি ফোন কলটি নিয়ে নিয়েছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। আমার বয়স রানিং 59 আর কি। 59? আমার জি 59 বছর জি, চলছে বলুন, রানিং বলুন। আর কি। আমি স্যার আমার কথা শুনতেছেন? আমি এইমাত্র টিভিতে অন করছি, আমার স্যারের নামটা আমি দেখতে পাইনি। ধন্যবাদ স্যার আপনাকেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার কোমরের সমস্যা আছে। আমি যখন হাঁটাহাঁটি করি তখন আমার প্রবলেম হয় না। প্রবলেমের বাথরুমে যে একটু সময় লাগে, নামাজে মানে তাসাদুদ পড়ার সময় লাগে, একজন মিলাদ মাহফিল দিনে সময় লাগে, এই বসে একটু সময় বসে থাকি, তখন উঠে দাঁড়াতে গেলে আমার কোমরে ঝামেলা হয় এবং পা ঝিঝি করে আসে। এ ব্যাপারে স্যার আর প্রশ্ন করবে কিনা আমাকে, আমি লাইনে থাকি। আচ্ছা, দর্শক আপনি সঙ্গে থাকুন। আপনি বলেছেন যে হাঁটাহাঁটিতে আপনার কোনো ব্যথা হয় না, কিন্তু আপনার টয়লেটে বসলে দাঁড়াতে গেলে, অনেকক্ষণ পরে দাঁড়াতে গেলে আপনি কোমরে ব্যথা অনুভব করেন, সেটাই তো আপনার প্রশ্ন। এবং জি, পা জি। ঝিনঝিন করে, আর পা ঝিনঝিন করে। পা ঝিনঝিন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এটা কি দর্শক, এটা কি আপনার একটি পায়ে নামে না দুই পায়ে নামে একসাথে? দুই পাই, দুই পায়ে নামে। স্যার, যে দুই পায়ের প্রশ্নটি, কোমর এই সমস্যা। জি আপনি সঙ্গেই থাকুন। যে প্রশ্নটি আমাদের দর্শক শুধু পাবনা থেকে করেছেন, যে উনি যখন টয়লেটে বসেন বা অনেকক্ষণ থাকার পরে যখন দাঁড়াতে যান, দুই পায়ে ঝিনঝিন করে ব্যথা করে, এটা আসলে কি কারণে হয় বা তার কি প্রতিকার করা উচিত? আচ্ছা, এটার একটা প্রধান কারণ হলো যে আমি ওনার যে কথা শুনে বুঝলাম, ওনার বয়স 59। 59 বছরের একজন মানুষ। এটা আসলে নাম্বার স্পন্ডোলাইসিস অথবা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, এই ধরনের সমস্যা থেকে এটা হতে পারে। এটা ওনাকে যেটা করতে হবে, উনি ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজটা করতে হবে, এবং জার্নি করার সময় ওনাকে, যদি আমরা ওনার পরীক্ষা দেখি, এক্সরেগুলো দেখি এবং অন্য ইনভেস্টিগেশন, হয়তো একটা লাম্বার কোর্সেট ইউজ করতে হবে জার্নি করার সময়। মানে কোমরের বেল্ট, যেটা কোমরে বেল্ট ইউজ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এবং অনেকক্ষণ ধরে উনি বসে থাকা বা শুয়ে থাকা এক নাগারে, সেটা অ্যাভয়েড করবে। ঠিক আছে। আচ্ছা, আর যদি তার রোগটা একদম এক্স্যাক্টলি আমরা জানতে চাই, তাহলে যে অর্থোপেডিক্স বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে এমআরআই এর মাধ্যমে কিন্তু সে নিশ্চিত হতে পারবে যে আমার মনে হয় যে তার সেটাই করা উচিত, যে একটা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ দেখা উচিত। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা বলছিলাম যে প্যাটেলার ইনজুরির কথা বলছিলাম, সেই উত্তরটা আপনার কাছে চাচ্ছি। প্যাটেলার ইনজুরি হলে আমরা কি করি? আচ্ছা, প্যাটেলা এখন আমাদের সামনে যেই প্যাটেলাতে যদি ইনজুরি হয়, তাহলে আমরা প্যাটেলাকে রিকনস্ট্রাকশন করি এবং এটাকে ফিক্সেশন করি যদি ইনজুরি হয়, ফ্র্যাকচার হয়। এখন প্যাটেলাতে আর একটা কমন রোগ আছে, যেটা হলো যে যখন যাদের ল্যাক্সিটি থাকে, প্যাটেলার ট্র্যাকিংটা সরে যায়। মাঝে মাঝে বলে যে আমি মাঝে মাঝে পড়ে যাই, তার মানে প্যাটেলাটা, আমাদের লিগামেন্টের যে ল্যাক্সিটি থাকে এবং প্যাটেলাটা বাইরের দিকে চলে যায় এবং পেশেন্ট পড়ে যায়। মানে হঠাৎ করে সে পড়ে যাচ্ছে, হঠাৎ করে সে একটু হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। এই ধরনের, এটা লিগামেন্টাস ল্যাক্সিটি, রিকারেন্ট ডিসলোকেশন অফ দ্য প্যাটেলা বলি আমরা। যে রিকারেন্ট ডিসলোকেশন অফ দ্য প্যাটেলা হলে আমরা তাকে প্রথমত কোয়াড্রিসেপস এক্সারসাইজটা দিই, তার কোয়াড্রিসেপস মাসেলগুলো ওকে ব্যায়াম করে শক্তিশালী করার জন্য। যদি সেগুলিতে না হয়, সেগুলির কারণটা আমরা দেখি, তাহলে আমাদেরকে যদি উপযুক্ত কারণ থাকে, তাহলে আমাদের অনেক ধরনের সার্জারি আছে, যে সার্জারি করে প্যাটেলাকে আমরা, যাতে প্যাটেলা বাইরের দিকে ট্র্যাকিংটা, তার ম্যাল ট্র্যাকিংটা যাতে না হয়, সেই ব্যবস্থা করি। সেটা হলো রিকারেন্ট ডিসলোকেশন অফ দ্য প্যাটেলা। আর প্যাটেলা ফ্র্যাকচার হলে এটা আমরা যতটুকু দরকার, প্যাটেলাটাকে আমরা ওপেন রিডাকশন করে ফিক্সেশন করার চেষ্টা করি। ওপেন রিডাকশন না হোক, অনেক সময় ক্লোজ রিডাকশনেও রাখা যায়, কিন্তু প্যাটেলাকে ফিক্সেশন করে রাখা ভালো, কারণ প্যাটেলাটা একটা ট্র্যাকিংয়ের জন্য যেমন প্রয়োজনীয়, এবং ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশনের জন্য এটা খুব প্রয়োজনীয়। আদারওয়াইজ প্যাটেলা যদি আমরা ফেলে দিই বা কোনো ধরনের কিছু করি, তাহলে সে
মানে সে হঠাৎ করে স্কোয়াটিং পড়ে যাওয়া- করতে পারবে না। মানে বসতে হ্যাঁ, পারবে বসতে পারবে। এবং আপনারা যে ফিগার অফ 8 বলে একটা সার্জারি আপনারা করে থাকেন একটা ইসের মাধ্যমে। অনেক ধন্যবাদ ডাক্তার এইচ.এম. রেজাউল হক, আপনি আজকে আসলে আমাদের হাঁটু ব্যথা এবং আর্থ্রোস্কোপি আর্থ্রোপ্লাস্টি নিয়ে সুন্দর করে বলেছেন। নিশ্চয়ই আমাদের চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যারা শুনছে তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে হাঁটু ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। কারণ নির্ণয় করতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর্থ্রোস্কোপি বা আর্থ্রোপ্লাস্টি বা আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্টে সুস্থ হওয়া সম্ভব। দর্শক, আপনার হাঁটুর যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।